বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অনলাইন প্রথম পর্বের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো এবং বাড়িতে অবস্থান করছো। আমরা আজকে যে ক্লাসটি নিব অর্থাৎ সোশ্যাল সায়েন্স বা সমাজ বিজ্ঞান, সেখানে চতুর্থ অধ্যায় আছে সংবিধান। সংবিধান কি? সংবিধান সম্পর্কে আমরা তার আগে আমাদের পরিচয় আছে, অর্থাৎ আমরা যে সংবিধান পড়াবো মোহাম্মদ মুজিবুর রহমান, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, কচুয়া, চাঁদপুর। তো আমরা আজকে যে বিষয়টা দেখব সংবিধান। সংবিধান সংবিধান কি আমরা অনেকেই জানি, সবাই চিনি যে সংবিধান অর্থাৎ একটি রাষ্ট্র যখন নতুন উদ্ভব হয় বা নতুন একটি রাষ্ট্রের জন্মগ্রহণ করে তখন এই সংবিধানের প্রয়োজন হয়। কারণ সংবিধানের মধ্যে একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, অর্থাৎ একটি রাষ্ট্র শাসন পদ্ধতি কি হবে, এই সকল বিষয়গুলি এই সংবিধানের মধ্যে উল্লেখ থাকে। অর্থাৎ একটি রাষ্ট্রের মূল প্রতিচ্ছবি এই সংবিধানের মধ্য থেকে পাওয়া যায়। আমাদের সংবিধান থেকে একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে বা কি হবে, রাষ্ট্রের শাসন পদ্ধতি কি হবে, কে রাষ্ট্র পরিচালনা করবে, কিভাবে হবে, এই সকল সম্পূর্ণ বিষয়গুলি এই সংবিধানের মাধ্যমে পাওয়া যায়। তাহলে সংবিধান কি আমরা একটু যদি বলি, দেখি। প্রত্যেক রাষ্ট্রেই সংবিধান দ্বারা পরিচালিত হয়, আমরা জানি। অর্থাৎ ক্ষুদ্র হোক আর বৃহৎ হোক, যে কোনো রাষ্ট্র যখন জন্ম নিবে বা বিশ্বের মানচিত্রে রাষ্ট্র হিসাবে পরিচালিত হবে, তখন এই সংবিধানের প্রয়োজন হবে। রাষ্ট্র সংবিধান দ্বারা পরিচালিত হবে, যার মধ্যে কোনো রাষ্ট্রের শাসন পদ্ধতি সম্পর্কে আমরা সাম্যক জ্ঞান লাভ করতে পারি। অর্থাৎ শাসন পদ্ধতি কি হবে সেই সকল বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো এবং তাতে সংবিধান রূপে অর্থাৎ সেটাকে সংবিধান বলে আখ্যায়িত করা যায়। এই সংবিধান সম্পর্কে একজন সমাজবিজ্ঞানী, যার নাম আমরা সবাই জানি, অ্যারিস্টটল, তিনি একজন বিখ্যাত সমাজবিজ্ঞানী। তিনি বলছেন যে সংবিধান হলো রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত জীবন প্রণালী। অর্থাৎ রাষ্ট্র পছন্দ করে যে কিভাবে সে চালাবে, এই জন্য অ্যারিস্টটল বলছেন যে সংবিধান হলো রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত একটি জীবন প্রণালী। আরেকজন সমাজবিজ্ঞানী আছেন অস্টিন রেনিক, তিনি বলছেন যে সংবিধান হলো অর্থাৎ সংবিধান হলো যা সার্বভৌম সরকারের কাঠামো ঠিক করে দিবে। অর্থাৎ সার্বভৌম যে সরকার রয়েছে সেই সরকারই ঠিক করে দিবে সংবিধান কি হবে। তাহলে আমরা এই দুটোই সংজ্ঞা দেখলাম এই সংবিধান সম্পর্কে, সংবিধান কাকে বলে বা সংবিধান সম্পর্কে। তারপরে দেখবো আমরা যে সংবিধানের শ্রেণী বিভাগ। সংবিধানকে অর্থাৎ বিশ্বের প্রত্যেকটা দেশে সংবিধান রয়েছে, এই সংবিধানকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। আমাদের দেশের সংবিধান রয়েছে, এই সংবিধানকে 4টি ভাগে ভাগ করা যায়। এক নম্বর ভাগ হলো লিখিত সংবিধান, আরেকটি হলো অলিখিত সংবিধান, আরেকটি হলো সুপরিবর্তনীয় সংবিধান, তারপর রয়েছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। অর্থাৎ বিশ্বের মধ্যে যত সংবিধানে রয়েছে এই 4টা শ্রেণীতে ভাগ করা যাবে। প্রথম ভাগ যেটা, সেটা হলো লিখিত সংবিধান। লিখিত সংবিধান কি? লিখিত সংবিধান হলো সেই সংবিধান যেই সংবিধানে আইনের ধারাগুলি এক বা একাধিক দলিলে লিপিবদ্ধ থাকে, অর্থাৎ লেখা থাকে। অর্থাৎ আইনের যে ধারাগুলি আছে, উপধারাগুলি আছে, সেগুলি লিখিত থাকবে, তখন সেটাকে আমরা বলবো লিখিত সংবিধান। যেমন বাংলাদেশের সংবিধান লিখিত সংবিধান, যুক্তরাষ্ট্রের সংবিধান লিখিত সংবিধান। এই ধরনের লিখিত সংবিধান রাষ্ট্রের জন্য সর্বোৎকৃষ্ট, অর্থাৎ রাষ্ট্রের পক্ষে ভালো লিখিত সংবিধান। তারপর রয়েছে অলিখিত সংবিধান। অলিখিত সংবিধান হলো সেই সংবিধান যেই সংবিধানে ধারা এবং উপধারাগুলি এক বা একাধিক দলিলে লিপিবদ্ধ থাকে না। অর্থাৎ ধারাগুলি দলিলে লিপিবদ্ধ থাকবে না, তখন সেটাকে বলা হবে অলিখিত সংবিধান। অলিখিত সংবিধানগুলি সাধারণত আমাদের দেশে যে প্রথা রয়েছে বা বিচারকের রায় রয়েছে, অথবা ধর্মীয় যে অনুভূতিগুলি রয়েছে, অর্থাৎ ধর্মীয় যে ধারাগুলি, নিয়ম কানুনগুলি রয়েছে, সেখান থেকে মূলত এই অলিখিত সংবিধানের উৎপত্তি হয়। ধারাগুলি সেখান থেকে পাওয়া যায়। সাধারণত ব্রিটেনে বা লন্ডনে এই ধরনের সংবিধান প্রচলিত রয়েছে। আমরা দেখলাম লিখিত সংবিধান, অলিখিত সংবিধান। আরেকটা রয়েছে সুপরিবর্তনীয় সংবিধান। সুপরিবর্তনীয় সংবিধান হলো সেই সংবিধান যে সংবিধান ধারা এবং উপধারাগুলি সহজেই পরিবর্তন করা যায়। অর্থাৎ পরিবর্তনের জন্য কোনো আইন, অর্থাৎ বিশেষ কোনো আইনের প্রয়োজন হয় না, অথবা বিশেষ কোনো অধিবেশনের প্রয়োজন হয় না, তখন সেটাকে বলা হয় সুপরিবর্তনীয় সংবিধান। বাংলাদেশেও এই সুপরিবর্তনীয় সংবিধান প্রচলিত রয়েছে। আরেকটি রয়েছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। এই সংবিধান হলো দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ লেখাই আছে, অর্থাৎ দুষ্পরিবর্তন, অর্থাৎ যেই সংবিধান পরিবর্তনের জন্য বিশেষ আইনের প্রয়োজন হয় এবং
আইনের মাধ্যমে, সংসদ অধিবেশনের মাধ্যমে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সংবিধান পরিবর্তন করা যায়, তখন সেটাকে বলা হয় দুষ্পরিবর্তনীয় সংবিধান। এই সংবিধান সাধারণত দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের সংবিধান প্রচলিত রয়েছে। তাহলে আমরা দেখলাম সংবিধানের শ্রেণীবিভাগ, অর্থাৎ 4 ভাগে ভাগ করা যায় সংবিধানকে। তারপর আমরা আরেকটু দেখে নিব সংবিধান, এই লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান দুইটার মধ্যে কি ধরনের পার্থক্য দেখা যায়। লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধানের মধ্যে সাধারণত যে সকল পার্থক্যগুলি আমরা লক্ষ্য করব, সেই পার্থক্যগুলির মধ্যে লিখিত সংবিধানের দলিলগুলি সাধারণত লিপিবদ্ধ থাকে, অর্থাৎ লেখা থাকে, আইনের মধ্যে লেখা থাকে। কিন্তু অলিখিত সংবিধানে যেগুলি আছে সেগুলি কখনো লেখা থাকে না, সেগুলি মৌখিকভাবে বা বিচারকের রায় বা কথা থেকে সৃষ্টি হয়। তারপর বলছে লিখিত সংবিধান হলো স্পষ্ট, অর্থাৎ স্পষ্ট, যে এটা সহজেই বোঝা যায়, যেহেতু ধারাগুলি লেখা থাকে তাহলে এটি সহজেই বোঝা যায়, যে কেউ এগুলি বুঝতে পারে। অলিখিত সংবিধান অস্পষ্ট, অর্থাৎ বোঝা যায় না, এটা যে কেউ বুঝতে পারে না, অর্থাৎ অস্পষ্ট থাকে। তারপর লিখিত সংবিধান সাধারণত দেখা যায় যে আমাদের দেশে যে আইনবিদ রয়েছে বা যারা রাজনীতিবিদ রয়েছে বা শিক্ষাবিদ রয়েছে তাদের দ্বারা এই লিখিত সংবিধান প্রচলিত হয় বা রচিত হয়। আর অলিখিত সংবিধান সাধারণত দেখা যায় যে সকল আইনগুলি রয়েছে বা প্রথাগুলি রয়েছে বা বিচারকের রায়গুলি রয়েছে, সেখান থেকে এই অলিখিত সংবিধানের উৎপত্তি হয় বা আলোচনা হয়। তারপর লিখিত সংবিধান আইনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ আইনের দিক থেকে লিখিত সংবিধান গুরুত্বপূর্ণ, কিন্তু অলিখিত সংবিধান আইনের দৃষ্টিকোণ থেকে তেমন কোনো গুরুত্বপূর্ণ নেই। আমরা দেখলাম লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান দুইটার মধ্যে কি ধরনের পার্থক্য লক্ষ্য করা যায়। তারপরে আমরা আসবো বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধান কি? আমরা জানি বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। যখনই একটি দেশ স্বাধীন হয় তখনই ওই দেশের জন্য বা ওই রাষ্ট্রের জন্য একটি সংবিধানের প্রয়োজন হয়। কারণ হলো রাষ্ট্র যখনই স্বাধীনতা লাভ করে তখনই রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধানের প্রয়োজন হয়। তেমনি বাংলাদেশে যখন স্বাধীন হয় 1971 সালের 16 ডিসেম্বর, তখন থেকে এই নতুন একটি সংবিধানের প্রয়োজন হয়। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 10ই জানুয়ারি দেশে ফিরে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। অর্থাৎ তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 10ই জানুয়ারি দেশে ফিরে এসে একটি সংবিধান রচনা করার প্রয়োজনীয়তা দেখা দিল এবং তিনি একটি আদেশ জারি করলো। এই আদেশ বলে ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে 34 সদস্য বিশিষ্ট একটি সংবিধান রচনা কমিটি গঠন করেন। অর্থাৎ থেকে 34 জন, অর্থাৎ 33 জন সদস্য এবং ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে 34 জনকে নিয়ে একটি সংবিধান রচনা করার জন্য একটি কমিটি গঠন করেন। এই কমিটি সংবিধানের খসড়া তৈরি করে গণপরিষদে পেশ করেন। অর্থাৎ তারা বিভিন্ন দিক যাচাই বাছাই করে একটি সংবিধান প্রণয়ন করে এটা গণপরিষদে তারা পেশ করে। গণপরিষদ আবার কি করে একটি সামান্য পরিমার্জন, অর্থাৎ পরিমার্জন করে 1972 সালে 14 ডিসেম্বর চূড়ান্তভাবে এটি গ্রহণ করে এবং 16 ডিসেম্বর থেকে এটি কার্যকর হয়। তাহলে বাংলাদেশের সংবিধান আমরা দেখলাম 1972 সালে 16 ডিসেম্বর থেকে এই সংবিধান কার্যকর হয়। এই ডক্টর কামাল হোসেনের সভাপতিত্বে সংবিধান রচনা করা হয় এবং এটি বাংলাদেশের সংবিধান হিসাবে সকলের নিকট গ্রহণযোগ্য হয়। তারপর দেখবো আমরা বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যগুলি কি কি। প্রত্যেক দেশের সংবিধানের কিছু বৈশিষ্ট্য থাকে, তেমনি বাংলাদেশের সংবিধানের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সেই বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো বাংলাদেশের সংবিধান হলো লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। এখানে বলছে যে বাংলাদেশের সংবিধান সবসময় লিখিত সংবিধান। এটি যেহেতু দলিলগুলি লেখা আছে এবং স্পষ্ট আকারে আছে, এই জন্য এই বাংলাদেশের সংবিধান লিখিত এবং এটি দুষ্পরিবর্তনীয়। অর্থাৎ বলছে যে এটি পরিবর্তনের জন্য কোনো আইনসভা বা কোনো কিছুর প্রয়োজন হয় না, যেহেতু যে কোনো সময় ইচ্ছা করলেই শুধুমাত্র আইন পরিষদের সদস্যদের নিয়ে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে এই সংবিধান পরিবর্তন করা যায়। এই জন্য এটি লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। এখানে এই সংবিধানে 11টি ভাগে ভাগ করা আছে। 11টি ভাগ, 153টি অনুচ্ছেদ, তারপর 4টি তফসিল এবং একটি প্রস্তাবনা। এই নিয়ে এই বাংলাদেশের সংবিধান রচিত। এই প্রথম বৈশিষ্ট্য। তারপর দ্বিতীয় হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলি লেখা আছে। অর্থাৎ বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেই রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতির কথা সেখানে বলা আছে। সেই 4টি মূলনীতির মধ্যে প্রথমে বলছে যে গণতন্ত্র, তারপরে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা, তারপরে জাতীয়তাবাদ এবং ন্যায়বোধ। এই 4টি বিষয়ের কথা সেখানে বলা আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে। তারপরে আরেকটি বৈশিষ্ট্য আছে এক কেন্দ্রীয় সরকার। অর্থাৎ বাংলাদেশের সংবিধানে বলা আছে যে বাংলাদেশের সরকার ব্যবস্থা হবে এক কেন্দ্রীয় সরকার। অর্থাৎ
কেন্দ্রীয়ভাবে সরকার চালু থাকবে, সরকার ব্যবস্থা হবে কেন্দ্রীয়ভাবে থাকবে। তারপরে বলছে যে বাংলাদেশের সংবিধানে আরেকটি বৈশিষ্ট্যের মধ্যে বলা হয়েছে সংসদীয় সরকার ব্যবস্থার কথা বলা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যে সরকার ব্যবস্থা বা সরকার পদ্ধতি হবে সেটি হবে সংসদীয় সরকার, অর্থাৎ সংসদ সদস্যদের দ্বারা এই সরকার নির্ধারিত হবে, অর্থাৎ সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত থাকবে। মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা, যেটাকে আমরা সংসদীয় সরকার ব্যবস্থা বলি, সেটা থাকবে। তারপর হচ্ছে আরেকটি বৈশিষ্ট্যের মধ্যে বলছে যে সংসদ সদস্যদের নিয়ন্ত্রণ। এই সংবিধানে আমাদের যারা জনপ্রতিনিধি রয়েছে বা সংসদ সদস্য রয়েছে বা আইনসভার সদস্য, আমরা যাই বলি একই কথা, এই সংসদ সদস্য যারা রয়েছে তারা কিভাবে নিয়ন্ত্রিত হবে, তাদের ক্ষমতা কতটুকু থাকবে, এই সকল বিষয়গুলি এই সংবিধানে অন্তর্ভুক্ত আছে। তারপর বলতে বলছে যে এক কক্ষ বিশিষ্ট আইন। এখানে বলছে যে আইনসভা যেটি তৈরি আছে আমাদের দেশে জাতীয় সংসদ, এই সংসদ হবে এক কক্ষ বিশিষ্ট, অর্থাৎ এখানে আইনসভার যারা সদস্য আছে তারা এখানে এই নিয়ন্ত্রণ করবে, এক কক্ষ বিশিষ্ট হবে। তারপর বলছে যে সংবিধানের প্রাধান্য, বলছে যে বাংলাদেশের সংবিধানকে অর্থাৎ সর্বোচ্চ প্রাধান্য দেওয়া আছে, অর্থাৎ বলছে যেখানে আইন এই সংবিধানের অভিভাবক হবে হাইকোর্ট, অর্থাৎ মহামান্য হাইকোর্ট থাকবে সংবিধানের অভিভাবক, তারা ব্যাখ্যা দিবে। তারপর বলা আছে সার্বজনীন ভোটাধিকারের কথা বলা আছে, বলছে যে বাংলাদেশের নাগরিক যারা আছে তাদের বয়স যদি 18 বছরের মধ্যে হয়, অর্থাৎ 18 বছর হয়, তারা সার্বজনীনভাবে সবাই ভোটের অধিকারের ক্ষমতা পাবে, অর্থাৎ সবাই ভোটদানের ক্ষমতা থাকবে, সবাই ভোটদানের কথা অর্থাৎ ভোটদান করতে পারবে। তারপর বলছে যে মালিকানা নীতি। মালিকানা নীতি হলো বাংলাদেশে 3 ধরনের মালিকানা থাকবে, একটা হলো সমবায় মালিকানা, ব্যক্তি মালিকানা এবং রাষ্ট্রীয় মালিকানা, এই 3 মালিকানায় অন্তর্ভুক্ত থাকবে। তারপর বলতে নাম সর্বোচ্চ রাষ্ট্রপতি, অর্থাৎ বলছে যে রাষ্ট্রপতি থাকবে নাম সর্বোচ্চ, অর্থাৎ বাংলাদেশের সংবিধানে আরেকটি বৈশিষ্ট্য হলো নাম সর্বোচ্চ রাষ্ট্রপতি থাকবে। এখানে রাষ্ট্রপতি সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি থাকবে নাম মাত্র, কিন্তু রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্ব থাকবে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের যে সদস্য রয়েছে তাদের দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে এবং রাষ্ট্রপতি নামে মাত্র থাকবে। তারপরে বলছে যে প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা বলা আছে এখানে। প্রশাসনিক ট্রাইব্যুনাল হলো সরকারি কর্মচারী কর্মকর্তারা যারা আছে তারা কিভাবে চলবে, অর্থাৎ তাদের নিয়োগ পদোন্নতি এই সকল বিষয়গুলি কিভাবে হবে, সেই প্রশাসনিক ট্রাইব্যুনালে এই বিষয়গুলি থাকবে। তারপর আমরা দেখব বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারগুলি, অর্থাৎ বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের যে অধিকারগুলি রয়েছে, যে ধারা উপধারাগুলি রয়েছে সেগুলি আমরা দেখব। প্রথমেই বাংলাদেশের সংবিধানের যে 26 নম্বর যে ধারাতে মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্যপূর্ণ আইন বাতিল, অর্থাৎ বলছে যে আমাদের দেশের যে নাগরিক রয়েছে নাগরিকদের যে মৌলিক অধিকারগুলি রয়েছে সেই অধিকারের সাথে যদি অসামঞ্জস্যপূর্ণ আইন থাকে সেই আইনগুলি প্রথমে বাতিল করতে হবে। অর্থাৎ বলছে যে যেগুলি মানুষের কল্যাণমূলক নয়, নাগরিকের কল্যাণে আসে না, সেই সকল অসামঞ্জস্যপূর্ণ বা অপ্রয়োজনীয় যে আইন আছে সেগুলি এই বাংলাদেশের সংবিধান থেকে সেগুলি বাতিল হবে। এটা ধারা 26 ধারায় উল্লেখ করা আছে বাংলাদেশের সংবিধানে। তারপর ধারা 27 সেখানে বলা আছে আইনের দৃষ্টিতে সমতা, অর্থাৎ এখানে বলা আছে যে আইনের দৃষ্টিতে বাংলাদেশের যে নাগরিকগুলি রয়েছে অর্থাৎ যাদের জনসাধারণ রয়েছে সবার সমান হবে, অর্থাৎ সবাই সমান অধিকার ভোগ করতে পারবে। এখানে কাউকে ছোট বা বড় করে দেখার কোনো সুযোগ নেই, সবাই সব নাগরিকই সমান থাকবে, আইনের দৃষ্টিতে সবাই সমান থাকবে। তারপর ধারা 28 বলা আছে ধর্ম প্রবৃত্তির কারণে বৈষম্য। অনেক সময় দেখা যায় যে আমাদের ধর্ম নিরপেক্ষতার কারণে বৈষম্য দেখা দেয়, অর্থাৎ বিভিন্ন ধর্মের লোকজন বা বিভিন্ন ধরনের লোকদের মধ্যে বৈষম্য লক্ষ্য করা যায়, প্রশাসনের ক্ষেত্রে বা বিচারের ক্ষেত্রে বৈষম্য লক্ষ্য করা যায়। কিন্তু বাংলাদেশের সংবিধানের যে 28 ধারা আছে সেই 28 ধারায় বলছে যে ধর্ম যার যার, কিন্তু এই বৈষম্য থাকবে না, ধর্ম যাই হোক না কেন, কিন্তু প্রশাসনের ক্ষেত্রে সব থাকবে, অর্থাৎ সামঞ্জস্য থাকতে হবে, বৈষম্য লক্ষ্য করা যাবে না। তারপরে ধারা 29 বলা আছে সরকারি নিয়োগ লাভে সমতা, অর্থাৎ সরকারি কোনো চাকরিতে বা সরকারি কোনো সুযোগ সুবিধার ক্ষেত্রে বলতে যে সকল নাগরিক সমানভাবে সেই ভোগ করবে, অর্থাৎ এখানে সবাই সমানভাবে ভোগ করতে পারবে, সরকারি নিয়োগ হোক বা সরকারি যে কোনো সুযোগ সুবিধার ক্ষেত্রে সবাই সমান থাকবে। তারপর বলছে যে ধারা 30 বিদেশি খেতাব প্রবৃত্তি গ্রহণ নিষিদ্ধ করা, অর্থাৎ বিদেশি খেতাব হলো বিদেশি কোনো ডিগ্রি বা কোনো খেতাব গ্রহণ করা যাবে না, তবে
বিদেশি খেতাব বা ডিগ্রি গ্রহণ করা যাবে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে। সেক্ষেত্রে বিদেশি খেতাব বা প্রবৃত্তি গ্রহণ করা যাবে। তারপর বলছে আইনের আশ্রয় লাভের অধিকার। বলছে যে সকল নাগরিকে আইনের আশ্রয় পাবে, অর্থাৎ যদি কোনো নাগরিক কোনো অধিকার লাভ করতে চায় অর্থাৎ আইনের মাধ্যমে সে লাভ করবে, অর্থাৎ আইনের মধ্যে থেকে সেই সকল সুযোগ সুবিধা পাবে, অর্থাৎ সবাই সমান সুযোগ সুবিধা পাবে, আইনের আশ্রয় লাভ করতে পারবে। তারপর বলছে জীবন এবং ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ, অর্থাৎ বলছে যে একজন নাগরিক তার জীবন রক্ষা করার জন্য অথবা তার স্বাধীনতা রক্ষার জন্য যে সকল অধিকারগুলি প্রয়োজন সেগুলি সে ভোগ করবে। তারপর বলছে ধারা 33 বলছে গ্রেপ্তার এবং আটক সম্পর্কে রক্ষা করবে, অর্থাৎ বলছে যে ধারা এই বাংলাদেশের সংবিধানের 33 ধারা বলা আছে যে কোনো ব্যক্তিকে কোনো অপরাধে অর্থাৎ বিনা অপরাধে কোনোভাবেই আটক করা যাবে না। যদিও তাকে কোনোভাবে গ্রেপ্তার করা হয় বা আটক করা হয় তাকে স্পষ্ট কারণ দেখাতে হবে এবং এই কারণগুলি যথাযথ এবং যুক্তিসঙ্গত হতে হবে। এই গ্রেপ্তার এবং আটক সম্পর্কে এই আইনের সংবিধানে বাংলাদেশের সংবিধানে এই ধারা 33 সেগুলি বলা আছে। তারপরে বলছে যে ধারা 34 এখানে বলা আছে জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ। এখানে বলছে যে কাউকে জোর করে কোনো শ্রম করানো যাবে না, অর্থাৎ কাজ করানো যাবে না। কোন শ্রমিক স্বেচ্ছায় বা নিজের ইচ্ছায় যে কাজ করবে তাকে জবরদস্তি করে বা বল প্রয়োগ করে কোনো কাজ তার থেকে আদায় করে দেওয়া যাবে না, এটা ধারা 34 বলা আছে। তারপর ধারা 35 বলা আছে যে বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষা। বলছে যে বিচারের দিক থেকে যাতে সবাই সুযোগ পায়, তাদের একজন নাগরিক সে যাই হোক না কেন সে যাতে বিচারের দিক থেকে সমান সুযোগ পায়, অর্থাৎ সে যতটুকু অপরাধ করেছে তার দণ্ড যাতে সেইটুকু হয়, তার থেকে বেশি যাতে না হয়, এই দিকটা এই সংবিধানের 35 ধারায় বলা আছে। তারপর ধারা 34 সেখানে বলা আছে চলাফেরার স্বাধীনতা। প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, অর্থাৎ সে তার নিজের ইচ্ছা মতো অর্থাৎ রাষ্ট্রের বিরোধিতামূলক কাজ ছাড়া আর নিজের স্বাধীনভাবে চলাফেরার স্বাধীনতা পাবে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, অর্থাৎ রাষ্ট্র কর্তৃক কোনো অপরাধমূলক কাজ সে করবে না, সে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। তারপর ধারা 37 সেখানে বলা আছে সমাবেশের স্বাধীনতা, অর্থাৎ প্রত্যেক নাগরিক সভা সমাবেশ করতে পারবে, অর্থাৎ রাষ্ট্র কর্তৃক বাধা না থাকলে অর্থাৎ কোনো বাধা বা বিপত্তি না থাকলে সে মত খুলে সভা সমাবেশ করতে পারবে, অর্থাৎ নিরস্ত্রভাবে নিজের ইচ্ছা মতো সমাবেশ করার স্বাধীনতা সে ভোগ করবে বা স্বাধীনতা পাবে। তারপর ধারা 38 বলা আছে সংগঠনের স্বাধীনতা, অর্থাৎ সংগঠন মানে সে যে কোনো ধরনের সংগঠন বা সঙ্গে সদস্য হতে পারবে বা সংঘ বা সংগঠন যে তৈরি করতে পারবে, পরিচালনা করতে পারবে এবং সংগঠনের সদস্য নিয়োগ করতে পারবে, যদি সেখানে সরকারের কোনো বিরোধিতা না থাকে বা রাষ্ট্রের কোনো বিরোধিতা না থাকে তাহলে সেই কাজটুকু করতে পারবে। তারপর ধারা 39 সেখানে বলা আছে যে চিন্তা এবং বিবেকের স্বাধীনতা, অর্থাৎ সে চিন্তা করতে পারবে এবং বিবেকের যে কাজগুলি করার কথা বলে বিবেক যেগুলি বলে সেই বিষয়গুলো সে করতে পারবে, সে চিন্তা করতে পারবে। তারপর রয়েছে ধারা 40 সেখানে বলা হচ্ছে পেশা বা বৃত্তির স্বাধীনতা। একজন নাগরিক সংবিধানের 40 ধারা অনুসারে যে কোনো ধরনের পেশা সে গ্রহণ করতে পারবে বা বৃত্তি বা যে কোনো কাজ করতে পারবে, অর্থনৈতিক কর্মকাণ্ড করতে পারবে, স্বাধীনভাবে সে করতে পারবে যদি রাষ্ট্রের কোনো বিরোধিতা না থাকে বা রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ না থাকে, তাহলে সে যে কোনো ধরনের পেশা গ্রহণ করতে পারবে। তারপরে তার ধর্মীয় স্বাধীনতা থাকবে, অর্থাৎ ধর্ম চর্চা করার স্বাধীনতা। বলছে যে ধারা 41 সেখানে বলা আছে যে একজন নাগরিক যে ধর্মের হোক না কেন সে ধর্মীয় স্বাধীনতা লাভ করতে পারবে, ধর্মীয় যে আচার আচরণগুলি রয়েছে সেইগুলি সে পালন করতে পারবে। তারপর ধারা 42 সেখানে বলা আছে সংবিধানের যে ধারা 42 সেখানে বলা আছে সম্পত্তির অধিকার। একজন নাগরিক দেশের সম্পত্তির অধিকার পাবে, সেই ইচ্ছে করলে সম্পত্তি ক্রয় করতে পারবে এবং সম্পত্তি অন্য জনের নিকট হস্তান্তর বা বিক্রয় করতে পারবে। এই অধিকারটা প্রত্যেক নাগরিকই পেয়ে থাকবে। সংবিধানের 43 ধারা বলা আছে গৃহ এবং যোগাযোগ রক্ষা, অর্থাৎ সে গৃহ বা যোগাযোগ রক্ষা করতে পারবে, একজনের সাথে আরেকজনের যে যোগাযোগ সেই যোগাযোগটা সে রক্ষা করতে পারবে, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সে যোগাযোগ রক্ষা করতে পারবে, ধারা 43 বলা আছে। তারপর সংবিধানের ধারা 44 সেখানে বলা আছে মৌলিক অধিকার বলবৎকরণ, অর্থাৎ মৌলিক অধিকারগুলি একজন নাগরিকের যে মৌলিক অধিকারগুলি রয়েছে সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার
অর্থনৈতিক অধিকার, এই যে অধিকারগুলি সেই অধিকারগুলি তারা ভোগ করতে পারবে এবং সেগুলি সে সম্পূর্ণরূপে কাজে লাগাতে পারবে। তারপরে সংবিধানের ধারা 45-এ বলা আছে যে শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন, অর্থাৎ শৃঙ্খলামূলক আইন বলতে বোঝাচ্ছে এখানে অর্থাৎ যে আইনগুলি শৃঙ্খলামূলক অর্থাৎ বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সেই বিশৃঙ্খলা সৃষ্টি করা আইনগুলি ইচ্ছা করলে সে এই সংবিধানে পরিবর্তন করা যাবে, অর্থাৎ ইচ্ছা করলে তারা এই আইনসভার মাধ্যমে পরিবর্তন করতে পারবে। এই আইনগুলি পরিবর্তন করার ক্ষমতা এই সংবিধানে দেওয়া আছে। তারপর বলা আছে দায় মুক্তি বিধানের ক্ষমতা আছে, অর্থাৎ তার এই 46 দ্বারা, তারপরে সংবিধানের 47 দ্বারা বলা আছে কতিপয় আইনের হেফাজত, অর্থাৎ কিছু আইন আছে যে আইনগুলি হেফাজত করতে হবে বা রক্ষা করতে হবে, এই বিষয়গুলিও এই সংবিধানের 47 দ্বারা বলা আছে। আমরা যে অংশটুকু আজকে দেখলাম সংবিধান কি, অর্থাৎ সংবিধান বলতে আমরা কি বুঝি বা সংবিধান কাকে বলে। তারপরে আছে সংবিধানের শ্রেণীবিভাগ, অর্থাৎ সংবিধানকে যে সকল ভাগে ভাগ করা যায় সেই ভাগগুলি আমরা দেখলাম। তারপর আছে সংবিধানের যে 4টা ভাগ, 4টা ভাগের মধ্যে লিখিত সংবিধান, অলিখিত সংবিধান, সেই 2টা সংবিধানের মধ্যে কি পার্থক্য লক্ষ্য করা যায় সেই পার্থক্যগুলি। তারপরে আমরা দেখলাম বাংলাদেশের সংবিধান কি, কিভাবে বাংলাদেশের সংবিধান রচিত হয় এবং বাংলাদেশের সংবিধানের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেই বৈশিষ্ট্যগুলি, এছাড়াও বাংলাদেশের সংবিধানের যে ধারাগুলি আছে সেই ধারাগুলিতে কি কি বিষয় উল্লেখ আছে সেই বিষয়গুলি আমরা বিস্তারিত জানলাম। আমাদের যে সংবিধান, এই সংবিধান সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এখান থেকে কিন্তু পরীক্ষার কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলি আমরা পড়বো, সংবিধানগুলি পড়বো। আর আজকের মতো আমাদের ক্লাস এখানে অর্থাৎ শেষ করলাম। আমরা আগামী ক্লাসে আমরা পরবর্তী অধ্যায় দেখবো।